নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই নিশ্চয়ই নিউজ পেপার, বিভিন্ন মিডিয়া চ্যানেল সমস্ত জায়গাতে দেখছেন যে ভারতবর্ষে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং ক্রমশ মনে হচ্ছে যে ভারতেও কিন্তু ছাত্র আন্দোলন দিয়ে সরকার পাল্টে যেতে পারে। কেন, কি বৃত্তান্ত, এই টোটাল ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলও অবশ্যই আলোচনা করব, কারণ জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল না থাকলে এই চ্যানেলে আমি এই ভিডিও করতাম না, কারণ এই চ্যানেলটা কেবল এবং কেবল বিদেশ নীতি আলোচনা করারই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার আগে আমি দুটো কথা বলে রাখব। প্রথম কথা, যে আজকের এই ভিডিওটা, আমার ভিডিও এমনিতে বড় হয়, এটা আর একটু বেশি বড় হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো লেয়ার একে একে কমপ্লিট করতে করতে আমাকে এগোতে হবে। দ্বিতীয় কথা, যদি আমার গলার আওয়াজ ডাউন লাগে তাহলে একটু ফোনটা নিজের স্পিড আপ করে নেবেন আজকে ভলিউমটা, কারণ আমি গত দুদিন বিশেষ কিছু কাজে একেবারে বর্ডার লাগোয়া অঞ্চলে ছিলাম। তো তার আপডেট আসবে, তার আপডেট চ্যানেলে চলে আসবে। জাস্ট ওখান থেকে লং জার্নি করে এসে অফিসে ঢুকে এই ভিডিওটা করছি। আজকে অন্য কোনো ক্লাসও নিইনি, অন্য কোনো ব্যাচে, তো একটু শারীরিকভাবে ডাউন রয়েছি। চলুন শুরু করা যাক। দেখুন, আগে আমাদের দুটো জিনিস বুঝে নিতে হবে। ফল্ট লাইন এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত। ফল্ট লাইন দুরকমভাবে জেনারেলি কাজে লাগানো হয়। ফল্ট লাইন মানে কি? মানে কোনো একটা দোষ, কোনো একটা গ্যাপ, কোনো একটা সমস্যা, যেই সমস্যাটার মাধ্যমে দেশে সরকার পরিবর্তন করে দেওয়ার একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। ফল্ট লাইন পলিটিক্যাল হতে পারে, অর্থাৎ কেন্দ্র সরকার কোনো একটা ভুল করলো, সেই ফল্ট লাইনটাকে নিয়ে প্রথমে আন্দোলন গড়ে তোলা, অর্থাৎ সাধারণ মানুষের মনে যাতে ব্যাপারটা রেজোনেট হয়, তারপর সেই আন্দোলনটাকে অ্যাম্প্লিফাই করা, মানে আন্দোলনটাকে তীব্রতা দেওয়া, এবং তারপর সেটাকে এক্সপ্লয়েট করা। এখানে এক্সপ্লয়েট শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত নয়, অর্থাৎ ওই আন্দোলনটাকে কাজে লাগিয়ে নিজের যে উদ্দেশ্য সেটাকে সফল করে নেওয়া, সরকার ফেলে দিয়ে নিজের দলকে ক্ষমতায় আনা। এটা প্রতিটা রাজনৈতিক দল করে, প্রতিটা রাজনৈতিক দল। এইভাবেই রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি হয়, ভোটে হার জিত হয়, এর মধ্যে অসুবিধার কিছু নেই। পশ্চিমবঙ্গে পালাবদল হলো কেন? কারণ তৃণমূল কংগ্রেস দলটা যখন সরকার চালাচ্ছিল তখন তাদের তৈরি করা যে সমস্ত ফল্ট লাইন ছিল সেগুলোর সঙ্গে বিজেপি দলটা প্রথমে রেজনেট, দেন অ্যাম্প্লিফাই, দেন এক্সপ্লয়েট করে এই দলটাকে, তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে দিল। তৃণমূল কংগ্রেস যখন সিপিএমকে সরিয়ে এসেছিল সেমভাবে, সিপিআইএম যখন কংগ্রেসকে সরিয়ে এসেছিল সেমভাবে। তো এই হলো পলিটিক্যাল ফল্ট লাইন। জিওপলিটিক্যাল ফল্ট লাইন কি? সেম জিনিস। এটা একটা দেশের মধ্যে ঘটে পলিটিক্যাল ফল্ট লাইন। জিওপলিটিক্যাল মানে ভূ রাজনীতি, পলিটিক্সটা অনেক বড় হয়ে গেল, আন্তর্জাতিক হয়ে গেল। তখন আর একটা দেশের মধ্যে না, তখন দুটো আলাদা আলাদা দেশের মধ্যে। আমাদের কি চেষ্টা থাকবে? আমাদের চেষ্টা থাকবে আমাদের যে শত্রু দেশ তাদের ফল্ট লাইনগুলোকে আইডেন্টিফাই করে, মানে সোসাইটির সঙ্গে রেজোনেট করে, অ্যাম্প্লিফাই করে, এক্সপ্লয়েট করে সেই দেশটাকে এমন কিছু পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া যাতে করে ভারতের ভালো হয়, সুবিধা হয়। রাজনৈতিক দলগুলোর কি হয়? তারা ক্ষমতায় আসতে পারলে সুবিধা হয়। সেরকম ভারতেরও তো কিছু জিওপলিটিক্যালি ক্ষমতায় আসার ব্যাপার থাকে। আবার আমাদের যারা শত্রু দেশ তাদের কি করণীয়? তারা কি করে? ভারতের যে কোনো ফল্ট লাইনকে ওরা আইডেন্টিফাই করে, রেজনেট করে, অ্যাম্প্লিফাই করে, এক্সপ্লয়েট করে, এর মাধ্যমে ভারতে সমস্যা তৈরি করে ওরা একটু বেটার কন্ডিশনে থাকতে চেষ্টা করে। এই ব্যাপার। জিওপলিটিক্সেও কোনো সমস্যা নেই, যে কোনো দেশ এটাই করবে, স্বাভাবিক ন্যাচারাল প্রবৃত্তি। এবার হার জিত চলতে থাকবে। ফল্ট লাইন যে যত ভালো অন্য দেশের পাকড়াও করে ফেলবে তারা জিতে যাবে। দেশের মধ্যে যে পার্টি অন্য পার্টির ফল্ট লাইন দ্রুত
ধরে ফেলবে এবং সেটাকে কাজে লাগাবে, তারা ক্ষমতায় চলে আসবে। এটা রাজনীতির গেম, এইভাবেই চলে। তাহলে ফল্ট লাইন জিনিসটা আমরা প্রথম কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। সেকেন্ড আমাদের বুঝতে হবে যে এই যে সিজেপি, একটা পার্টির নাম আমরা শুনছি যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, ককরোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি। এই আরশোলা দলটা তৈরি হলো কি করে? এই আরশোলা দলটা একটা অদ্ভুত ফল্ট লাইনের ওপর বেস করে তৈরি হলো। কি ফল্ট লাইন? একটা জুডিশিয়াল ফল্ট লাইন। এটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের বা কোনো নেতা নেত্রীর ফল্ট লাইন নয়। চিফ জাস্টিস তিনি একটা মন্তব্য করেন যে আমাদের দেশে অনেক এরকম যুবক যুবতী, তরুণ তরুণী আছে যারা প্যারাসাইট, ককরোচের মতো জীবনযাপন করে, নিজে কাজকর্ম করে না, পজিটিভ কিছু করে না, আয় উপার্জন করে না, খেটে খায় না। মেন উদ্দেশ্য ওনার বক্তব্য এটাই ছিল, খালি সারাদিন সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কাজকর্ম করে যায়, ভুলভাল ভিডিও টিডিও শেয়ার করে। তো উদ্দেশ্য কি ছিল? একজন জাস্টিস মানুষ, তার উদ্দেশ্য কি ছিল তিনিই জানবেন, আমি তো জানবো না। সাধারণ একজন মানুষ হিসেবে আমার বিচার বুদ্ধিতে মনে হয়, শিক্ষক হিসেবে আমার বিচার বুদ্ধিতে মনে হয় যে আমরা যেরকম ছাত্রছাত্রীদের বকাবকি করি, আগে তো মানে আমাদের টিচাররা আমাদের পিটিয়েছে, তো এখন গায়ে হাত তোলা পুরোপুরি নিষেধ। তো আর আমি কোনোদিনই কোনো স্টুডেন্টকে, মানে অনেক আগে হয়তো কাউকে কঞ্চি থাকতো একটা বেত টাইপের, সেটা দিয়ে মেরেছি, সে বহু বছর আগে। তারপর কারোর গায়ে হাত তুলিনি, এবং তখনও যখন কাউকে মেরেছি সেটা আমারই ভুল ছিল। তো সমাজ তখন ওরকম ছিল, সমাজও এগিয়েছে, আমিও এগিয়েছি। তো যেটা বলছিলাম, এবার আমার যেটা মনে হয়, আমরা স্টুডেন্টদের বলি না, বা বাড়িতে আপনারা বলেন না ছোটদের, যে হ্যাঁ কাজকর্ম করিস না, কিছু না, সারাদিন ওই ফোন নিয়ে বসে থাকা, দে ফোন কেড়ে নেবো, সারাদিন ফেসবুক করছে, তোদের দ্বারা আর কিছু হবে না। তো এইরকমভাবে গার্জিয়ান সুলভ ভাবেই আমার ধারণা, যেটা এক্সপেক্ট করতে পারি ভারতবর্ষের একজন জাজের থেকে, সম্মানীয়, যে উনি হয়তো যুব সমাজকে ভর্ৎসনা করেছিলেন যাতে তারা বেটার মানুষ হতে পারে। বাট এটা একটা ফল্ট লাইন। এই ফল্ট লাইনটাকে আইডেন্টিফাই করে নিয়েছিল ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ইনি এটাকে আইডেন্টিফাই করে একটা সোশ্যাল মিডিয়াতে, মূলত ইনস্টাগ্রাম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ওরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামে সিজেপি, ককরোচ জনতা পার্টি নামে একটা পার্টির জন্ম দেন। এবং উনি ন্যারেটিভটাকে এইভাবে বিল্ড করেন, সেটা ওনার বুদ্ধিমত্তার পরিচয়। আপনার সেটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু ওনার বুদ্ধি আছে, এটা আপনাকে মানতে হবে। যে ভারতবর্ষের ইউথকে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা সবাই, জাস্টিস স্যার তো আমাদের অপমান করার জন্য ককরোচ প্যারাসাইট বলেছেন, আমরা এটাকে অন্যভাবে ইউজ করব। আমরা বলবো আমরা গর্বিত, আমরা ককরোচ, এই ককরোচরাই, এই আরশোলারাই দেশ বদলাবে। আমাদের অপমান করা, আমরা দেশের কাজে আসি না, দলে দলে তোমরা যোগ দাও। এবার ইয়াং ছেলে মেয়েদের, বাচ্চাদের হয় কি, ওদের যে সমস্ত ইমোশনাল, কি বলবো, যে কোনো ফিলিং আছে, সেটা অনেকটা গভীর হয় এবং সেটা অনেকটা জোরালো হয়। ইমোশনাল আউটবাস্ট আপনি দেখতে পাবেন টিনেজারদের মধ্যে। যাদের আমাদের একটু বয়স হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের সবারই ছোটবেলায় যে লেভেলের ইমোশন ছিল, হরমোনাল উত্তেজনা, অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে, সেই ব্যাপারটা নেই। মানে এখনো আমরা খেলা দেখি, কিন্তু ওই টিনেজ লাইফে মানে ওই গোলটা হচ্ছে সেই সময়কার যে উত্তেজনা, বা কেউ 6 মারছে উত্তেজনা, এখন মনের মধ্যে উত্তেজনাটা খানিক কিন্তু প্রশমিত। তো এটা ইউথদের সাইকোলজি, ইউথদের বেশ একটা উত্তেজনাপূর্ণ, আবেগপূর্ণ, রোমাঞ্চকর কোনো ব্যাপারে যদি ডাক দেওয়া যায়, তো ওরা সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়ে, যে না আমাদের কিছু একটা করতে হবে। বয়সের ধর্ম খারাপ নয়, একদমই খারাপ নয়। এবং এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, ইনস্টাগ্রামে ফলোয়ার হু হু করে বাড়তে থাকে। যখন ককরোচ জনতা পার্টি মোটামুটি একটা চেহারা পেয়ে গেছে ইনস্টাগ্রামে, তখন তারা তাদের প্রথম 5টা ডিম্যান্ড জানায়। যে ককরোচ জনতা পার্টি, এদের ডিম্যান্ড কি, এদের উদ্দেশ্য কি? এবার তো
এত ইউথ চলে এসছে 20-22 মিলিয়ন, এবার এই তো 2-2.5 কোটি মানুষ, এদেরকে তো একটা দিকে নিয়ে যেতে হবে, লিড করতে হবে। এই 5টা ডিম্যান্ডের মধ্যে প্রথম ডিম্যান্ডটা যে ফল্ট লাইন থেকে ওরা শুরু করেছিল, যে জাস্টিস স্যার ওনাদের অপমান করেছেন, সেইটার এগেনস্টে যে কোনো চিফ জাস্টিসকে রিটায়ারমেন্টের পর কোনো রিওয়ার্ড দেওয়া যাবে না। কেন ওরা এটা দাবি করলো? যুক্তিসঙ্গত ওদের দিক থেকে আমি বলছি, ওদের যুক্তি কি ছিল বা পাবলিক যেভাবে বুঝেছিল ব্যাপারটা, যে কোনো চিফ জাস্টিসকে যদি রিটায়ারমেন্টের পর রাজ্যসভার এমপি করে দেওয়া হয়, বড় কোনো কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়, তো আগে থেকেই শাসক দল বলতে পারে না, আপনি রিটায়ার করার পর আপনাকে এটা দিয়ে দেবো, আপনি ওই লাস্ট 2টো কেস যেটা আপনার আন্ডারে আছে রিটায়ারমেন্টের আগে আমাদের দিকে রায় দিয়ে চলে যান। তো জাস্টিসকে ম্যানিপুলেট করা যেতে পারে। তো সেই জন্য ওরা দাবি করলো যে কোনো চিফ জাস্টিস রিটায়ারমেন্টের পর যেন আর কোনো রিওয়ার্ড না পায়। বোঝা গেল। গন্ডগোল হলো এরা 5 দফা দাবি জানিয়েছিল পরের 4টে দাবি নিয়ে। যে পরের 4টে দাবি, সিজেপির যে উত্থান, একজন জাস্টিস স্যারের কথায় অপমানিত হওয়া, সেটার সঙ্গে কি করে সঙ্গতিপূর্ণ? তো প্রথম কথা ওরা বলল যে যাদের যাদের ওই এসআইআর এ নাম কাটা যাচ্ছে তাদের নাম কাটা চলবে না, ইলেকশন কমিশনকে জবাবদিহি করতে হবে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করতে হবে, ইলেকশন কমিশনের কে দরকার পড়লে জেল খাটাতে হবে। তো সমাজের মধ্যে সংশয় এলো যে এরা কি চাইছে তাহলে অবৈধ ভোটাররাও এদেশে থেকে যাক। পরবর্তীকালে আমরা দেখলাম স্বরূপগঞ্জ সীমান্তে সেই লাইন, লোকজন চলে যাচ্ছে, বলছে 700 টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছিলাম এদেশে, কেউ তো কিছু করতো না, এরা এই সরকারের সব কাগজ টাগজ দেখতে চাইলো, আমাদের তো বাংলাদেশে বাড়ি। তো মানুষের মনে খটকা লাগলো। থার্ড এদের দাবি হলো যে মিডিয়ার যাদের কাছে যে কোনো কিছু ব্রডকাস্ট করার লাইসেন্স আছে, এই লাইসেন্সিং ক্যান্সেল করতে হবে, সবাইকে, যে কোনো কাউকে লাইসেন্স ছাড়াই মিডিয়াতে মোটামুটি সুযোগ দিতে হবে, যে কয়েকজনের কাছেই যে লাইসেন্স আছে মিডিয়ার তা করলে হবে না। এইভাবে মিডিয়াকে চেঞ্জ করতে চাইছে কেন? তো মানুষজনের যেটা মনে হয়েছিল যে হ্যাঁ, একটা হতে পারে যে কোনো নির্দিষ্ট দল হয়তো বেশিরভাগ মিডিয়াকে কিনে নিয়েছে, কন্ট্রোল করে নিচ্ছে, যাতে নিরপেক্ষভাবে মিডিয়া কাজ করে, সেই জন্য এরাই দাবি করলো। উল্টো দিকে এটাও অনেকের মাথায় আসছিল যে এদের নির্দিষ্ট কোনো ন্যারেটিভ নেই, তো সেটা এরা চালাতে চাইছে না, তো তাই জন্য আগে থেকে রাস্তা ক্লিয়ার করছে না, তো যে যাতে ওদের মিডিয়াকেও কেউ কিছু না বলতে পারে, ওদের মিডিয়াও যাতে লাইসেন্স পায়। ফোর্থ, এরা বললো যে অ্যান্টি ডিফেকশন ল কঠিন করতে হবে, কোনো এমএলএ বা এমপি যদি অন্য কোনো পার্টিতে চলে যায় তাকে 20 বছরের জন্য আর রাজনীতিতে প্রবেশ করতে দেওয়া হবে না। তো মানুষজন কনফিউজ যে এরা তো শুরু হয়েছিল ওই অপমান থেকে, এইসব কেন করছে। তো মানুষজন এটা তখন বুঝতে শুরু করলো যে আচ্ছা, এটাও একটা আস্তে আস্তে পার্টি আকারে ফর্ম হবে, এবং যে কোনো পার্টির তো শুধু একটা অবজেক্টিভ থাকবে না, আস্তে আস্তে অনেক অবজেক্টিভ থাকবে, এবং সেই অবজেক্টিভগুলো তৈরি হচ্ছে, ইটস ওকে। এবং ওরা বলল যে 50% রিজার্ভেশন চাই সংসদে মহিলাদের, কিন্তু টোটাল সিট না বাড়িয়ে। তো আবারও মানুষের মধ্যে সংশয় দোলাচল যে মহিলাদের রিজার্ভেশন চাইছে, তাহলে মহিলাদের ফরে এই দল হয়তো নারীবাদী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু টোটাল সিট বাড়াতে চাইছে না কেন সংসদে? চিন্তাভাবনা কি? পক্ষে বিপক্ষে কথাবার্তা শুরু করলো। অর্থাৎ এই জায়গা থেকে এবার সেকেন্ড লেয়ারটা আমরা কমপ্লিট করলাম আলোচনার। আমরা বুঝলাম যে জুডিশিয়াল ফল্ট লাইন থেকে শুরু হলেও আস্তে আস্তে নন জুডিশিয়াল এই 4টে ব্যাপারে ঢুকে গেল সিজেপি দলটা। ক্লিয়ার এই অবধি? এইবার থার্ড লেয়ারে আমরা ঢুকবো এই ভিডিওতে, আলোচনাতে। কি সেই লেয়ার? 3টে মেন খটকা তৈরি হতে শুরু করলো এই দলটাকে নিয়ে। অভিজিৎ দীপকে, যে যুব সমাজকে লিড করার জন্য সিজেপি দলটা মূলত প্রতিষ্ঠা করলো, সে থাকে আমেরিকায়। ভারতে থাকেই না এরকম একটি ছেলে, সে ভারতের ছেলে মেয়েদের জন্য এত প্রাণ কাঁদছে, আমেরিকায় বসে আছে, বিদেশের মাটি, কেমন একটা ফরেন ফান্ডিং টাইপের গন্ধ।
এবার বিদেশের থেকে কি কারোর দেশের জন্য মন কাঁদতে পারে না? কাঁদতেই পারে। সেকেন্ড একটা সংশয়, যে এই যে ছেলেটি অভিজিৎ দীপকে, এ ছিল আম আদমি পার্টির এক্স্যাক্ট ইয়েটা আমার মনে পড়ছে না, পোস্টটা আপনারা কারোর মনে পড়লে একটু কমেন্টে জানিয়ে দেবেন। মোটামুটি আম আদমি পার্টির পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এরকম কিছু একটা। তো কি করে কমিউনিকেট করলে মানুষ ভোট দেবে, মানুষ ঘুরে যাবে, সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে ইনি সিদ্ধহস্ত, সেই ব্যাপারে এনার পড়াশোনা আছে। তো পড়াশোনা আছে এবং স্ট্র্যাটেজি তৈরি করেন, খুব ভালো কথা। গন্ডগোলটা মানুষের মধ্যে এলো যে এরা কি তাহলে সত্যি ওই ককরোচ বলেছে বলে যুব সমাজকে সেই রাগ থেকে, অপমান থেকে একটা আন্দোলন শুরু করলো, নাকি আম আদমি পার্টিরই এটা টিম বি, তারাই নতুন করে রাস্তায় নামলো মানুষের একটু আবেগ টাবেগ পাওয়ার জন্য, ইমোশন সাপোর্ট পাওয়ার জন্য নতুন একটা রূপ নিয়ে নিল? কারণ এ তো আগে আম আদমি পার্টিতে ছিল, এ তো নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল এরকম তো নয়। এবার কেউ আম আদমি পার্টিতে ছিল বলে সে নতুন পার্টি করতে পারে না, এমনও নয়, করতেই পারে। থার্ড যেটা মানুষের মধ্যে কনফিউশন এলো, যে এদের পার্টিতে যোগ দেওয়ার জন্য প্রথম দিকে মহুয়া মৈত্র কমেন্ট করেন যে আমি যোগ দিতে চাইবো আপনাদের পার্টিতে, বা এরকম কিছু একটা, মোট কথা ভাবার্থ এরকমই যে মহুয়া মৈত্র যোগ দিতে চান। এবং ওরা মহুয়া মৈত্রকে রিপ্লাই করে পাবলিক প্ল্যাটফর্মে যে স্বাগত আপনাকে আমাদের ককরোচ জনতা পার্টিতে। এবার মানুষজন অনেকে তাদের বক্তব্য সেই সময় ছিল, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের এমপি, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এত দুর্নীতি করছে, সেই তৃণমূল কংগ্রেসের এমপি এবং আম আদমি পার্টির পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, তারা একটা প্ল্যাটফর্মে চলে আসছে, এসে তারা বলছে যে আমরা মিডিয়ার স্বাধীনতা দেব, আমরা অ্যান্টি ডিফেকশন এইসব করব। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গোলমাল বোঝা গেল লেয়ার 3। এইবার লেয়ার 4 আমাদের ঘটনার দিকে, ছাত্র আন্দোলনের দিকে আমরা ঢুকছি। কিন্তু আগের এই তিনটে জিনিস না বুঝলে এর ব্যাকগ্রাউন্ড, পরের জায়গাটা অত ক্লিয়ারলি বোঝা যেত না। নিট ডাক্তারি পরীক্ষার জন্য যে এন্ট্রান্স এক্সাম, সেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, সেইখানে প্রশ্ন ফাঁস হয়ে গেল এবং এটা ভারতবর্ষের একটা বড় ফল্ট লাইন। যদি ভুল না বলি সংখ্যাটা 22 লাখ স্টুডেন্ট মনে হয়, টোটাল 22 লাখই তো, সংখ্যা ভুল হতে পারে, একটু কমেন্টে জানাবেন। নিট পরীক্ষার জন্য অ্যাপিয়ার করেছিল এবং এই প্রচুর স্টুডেন্ট, বাচ্চা ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে, সুইসাইড পর্যন্ত করে যখন তারা জানতে পারে যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে। হয়তো কেউ 1 বছর, 1.5 বছর, 2 বছর দিন রাত নাওয়া খাওয়া ভুলে ওর মধ্যে টাইম দিয়ে দিয়েছিল। তো এই যে ফল্ট লাইন, এটা টোটাল একটা গভর্নমেন্ট ফেলিওর। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ফল্ট লাইন কিন্তু যদি ইন্টারনাল পলিটিক্সে হয়, রাজনৈতিক দলে, অন্য দল এসে করে না। এক্স দল, যদি আপনি এক্স দলের সমর্থক হন, তারা নিজেরাই কিছু ভুল করে বলে ফল্ট লাইন তৈরি হয়, তারপর YZ দল সেই ফল্ট লাইনটাকে তুলে ধরে আন্দোলনটা করে। তো দোষটা তো তাদের যারা ফল্টটা করেছে। সেরকমই জিওপলিটিক্সের ক্ষেত্রে ভারতে কিন্তু ফল্ট লাইন পাকিস্তান এসে তৈরি করে দেয় না, ফল্ট লাইন ভারতেরই, দায় ভারতেরই, দোষ ভারতেরই। ফল্ট লাইন হাতে পেয়ে গেলে পাকিস্তান কেন ছাড়বে সেটাকে এক্সপ্লয়েট করতে? ঠিক তো, ফল্ট লাইন বিদেশ থেকে এসে তৈরি হয় না, দেশের মধ্যে কোনো ভুল হলে তখন সেটাকে তারা গ্র্যাব করে নেয়। তো এই যে ফল্ট লাইন, এটা টোটাল আমাদের দেশের গভর্নমেন্টের ফেলিওর। যেরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, এইবার সঙ্গে সঙ্গে এই ফল্ট লাইনটাকে হাইজ্যাক করে নেয় সিজেপি, যে ভাই এটা নিয়ে আন্দোলন করতে হবে। সিজেপি শুরু হয়েছিল ইউথদের নিয়ে, ইউথদের ককরোচ বলা হয়েছিল। নিট পরীক্ষা দিয়েছে যারা, তারাও ইউথ। তো সিজেপি পার্টির যারা মেন বেস ইউথ, তাদেরই প্রবলেম। তো ওরা ঠিকঠাক একটা ফল্ট লাইনকে টার্গেট করেছে এবং ওরা মেনলি দাবি করলো যে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার
তার রেজিগনেশন চাই। আমাদের এই চ্যানেলে মনে হয় মাস দেড়েক হবে না, নিট পরীক্ষার প্রশ্নপত্র লিকের পরপর আমিও ভিডিও করেছিলাম একজন টিচার হিসেবে এবং পরিষ্কার বাংলা ভাষায় বলেছিলাম যে এই ভদ্রলোকের পদত্যাগ চাই। হ্যাঁ, তারপর ভালো করে রি এক্সাম ইত্যাদি হয়েছে, ঠিক আছে, ভবিষ্যতে আবার ভুল করলে আবার বলবো পদত্যাগ চাই। তো যাই হোক, সিজেপি পার্টির এই দাবির সঙ্গে আমি নিজেও সহমত ছিলাম, এই দাবিটার সঙ্গে। এবার ওনাদের এই আন্দোলন যখন দিল্লিতে আরো তীব্রতা পাচ্ছে, সোনম ওয়াংচুক, অনেকে নাকি বিজ্ঞানী হিসেবে প্রচার করছেন ফেসবুকে, আর অনেকে উল্টো দিকে গিয়ে লিখছেন উনি কি বিজ্ঞানী, উনি একজন ইঞ্জিনিয়ার। সত্যিটা হলো উনি বিজ্ঞানী নন, উনি ইঞ্জিনিয়ার। কিন্তু উনি ইঞ্জিনিয়ার বলে ওনার গুরুত্ব বিন্দুমাত্র কমে না। উনি ইঞ্জিনিয়ার না হয়ে উনি লয়ার হতে পারতেন, উনি লয়ার না হয়ে উনি কৃষক হতে পারতেন, উনি কৃষক না হয়ে উনি মুদি দোকানি হতে পারতেন। তাতে কি, মানে সায়েন্টিস্ট হলেই গুরুত্ব থাকবে, সায়েন্টিস্ট না হলে গুরুত্ব থাকবে না এমন তো নয়। মানুষ হিসেবে আমরা গুরুত্ব দিই না। সায়েন্টিস্ট নয় এটা কোনো প্রশ্নই নয়। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার। তো সোনম ওয়াংচুক স্যার, যিনি একজন ইঞ্জিনিয়ার এবং যথেষ্ট পরিচিত মুখ, যার অনেক ফ্যান ফলোয়ার আছে, তিনি এই মঞ্চে এসে অনশন আন্দোলন শুরু করেন এবং মাস আপিল পাবলিককে আহ্বান জানাতে শুরু করেন এই আন্দোলনে যাতে সবাই সাপোর্ট করে। আন্দোলন সর্বভারতীয় হয়ে যায়। এবার দেখা যায় মূলত বামপন্থী দলগুলো, সিপিআইএম এর নেতানেত্রীরা, এসএফআই, আইসা, এদের নেতানেত্রীরা এই ধর্ণা মঞ্চে যেতে শুরু করে। তো সোনম ওয়াংচুক স্যারও আসতে পারেন একজন নাগরিক হিসেবে অনশন করতে, কোনো অসুবিধা নেই। এবং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনও চাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সিপিআইএমও আসতে পারে একটা রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট করতে এই আন্দোলনে। এটা পলিটিক্সের ন্যাচারাল ডিসক্লোজ, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এবার আপনি হয়তো সিপিআইএম বিরোধী, আপনি বলবেন না না কেন আসবে, ওটা তো যুক্তি ছাড়া তর্ক। আমি যুক্তি দিয়ে বা নিয়ম দিয়ে কথা বলবো, পলিটিতে তো কোনো বাধা নেই, কোনো রাজনৈতিক দল যেতেই পারে। এইবার গভর্নমেন্টের তরফ থেকে কি বক্তব্য এলো, তাহলে গোটা ঘটনা বোঝা গেল। লেয়ার 4 কমপ্লিট। চলুন আমরা চলে যাই লেয়ার 5-এ, লাস্ট 2-3 দিনের মেন ঘটনা। গভর্নমেন্টের তরফ থেকে বক্তব্য এলো যে প্রশ্ন ফাঁস হয়েছে। ইয়েস, তো প্রশ্ন ফাঁস হলে যা যা করা উচিত গভর্নমেন্ট তাই করেছে। যারা প্রশ্ন ফাঁস চক্রে যুক্ত ছিল, কোনো নেতামন্ত্রী ছিল না, আমাদেরই কারোর টিচার, কারোর কোচিংয়ের স্যার, কারোর মা বাবা, এরাই যুক্ত ছিল। আর কে? এই সমাজেরই লোকজন। তো যারা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, অর্থাৎ অ্যাকশন স্টার্টেড। সেকেন্ড, স্টুডেন্টদের জন্য পেপার লিক একবার হয়ে গেছে, ওই পেপারটা তো ইভ্যালুয়েট করা যাবে না। তো স্টুডেন্টদের অসুবিধা হলেও স্টুডেন্টদের আবার মনের জোর জোগাড় করে পরের এক্সাম দিতে হবে। স্টুডেন্টদের জন্য রি এক্সামের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়, রি এক্সাম নেওয়া হয় এবং তার রেজাল্টও বেরিয়ে গেছে, অর্থাৎ খুব দ্রুত রেজাল্টও বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের ক্ষতি যাতে কমানো যায়, ক্ষতি তো পুরো মেটানো যাবে না, যাতে ন্যূনতম করা যায়, ওই যেটা ঘটে গেছে সেটাকে তো রিভার্স করা যাবে না, তার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আর ফিউচারে যাতে করে এই ধরনের ঘটনা না হয় তার জন্যও স্টেপ নেওয়া হচ্ছে এখন থেকে। আর এই তিনটে গভর্নমেন্ট নিজেদের সাফাই দিয়ে দিল যে দেখুন এই তিনটেই তো করা যেত, মানে আর এর বেশি কি করা যাবে। ওই দিনের ঘটনাটাকে তো আমরা উল্টে দিতে পারবো না। যে দোষ করেছে তাকে অ্যারেস্ট, তার জেল হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য নতুন এক্সাম হয়েছে, তার তাড়াতাড়ি রেজাল্ট বের করা হয়ে গেছে, ফিউচারে যাতে না হয় চেষ্টা চলছে। এবার গভর্নমেন্ট অপোনেন্টকে অ্যাটাক করার জন্য, কারণ গভর্নমেন্ট একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক ফায়দা আছে, তখন তারা বলতে শুরু করলো যে সমস্ত নন বিজেপি স্টেট আছে সেখানে যে সমস্ত প্রশ্ন ফাঁস হয়েছে তারা তো এই সমস্ত স্টেপগুলোও নেয়নি। যেরকম ওয়েস্ট বেঙ্গলে স্কুল সার্ভিসে তো টাকা নিয়ে চাকরি হয়েছে। যতদিন মানে পুরোপুরি কেসটা কোর্টে যায়নি ততদিন সেই সময়কার রাজ্য সরকার আদালতের নির্দেশ যতক্ষণ না আসেনি
না যারা টাকা নিয়েছে তাদের অ্যারেস্ট করেছে, না জেলে ভরেছে, না রি এক্সাম করিয়েছে, না তার রেজাল্ট বের করিয়েছে, না রিক্রুটমেন্ট করেছে। ফুড এসআই এর মতো পরীক্ষা, 13,35,000 ছেলে মেয়ে অ্যাসপিরেন্ট ছিল, সেখানে আজও রেজাল্ট বেরোয়নি। প্রশ্ন পুরো মানে ফাঁস হয়ে গেছিল। ফুড এসআই এর আন্দোলনে আমি নিজে গেছিলাম পিএসসিতে। পিএসসির চেয়ারম্যান বলেছিল আমাদের স্টুডেন্টদের, মজার ব্যাপার, যে তোমরা নিজেরা ইয়ে করো, কি বলে, ইনভেস্টিগেট করো। মানে আমাদের স্টুডেন্টরা ওরা পুলিশ হয়ে গেছে, পিএসসি বলেছে তোমরা ইনভেস্টিগেট করো, পিএসসি ইনভেস্টিগেট করবে না। মজার ব্যাপার ছিল। তো এবার বিজেপি বলতে শুরু করলো যে ভাই এই তো সারা ভারতের বাকি স্টেটের অবস্থা যেখানে বিজেপি গভর্নমেন্ট নেই, আর আমরা প্রপার যা যা করা যায় করে দিয়েছি, আর কি করতে পারি। এটা গভর্নমেন্টের বক্তব্য। এইবার সিজেপি পার্টি আমাদের যেটা, তারা বলল ওসব জানি না, যা করেছেন করেছেন, বাট মনসুন সেশন পার্লামেন্ট, সেখানে এটা আলোচনা করতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে। এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে ওরা বলল সংসদ চলো, আমরা সংসদ ভবন পর্যন্ত সবাই মিলে মিছিল করে যাব। এইবার সেই মিছিলে আমরা গতকাল দেখলাম যে পুলিশ যারা যারা মিছিলে ছিল, স্টুডেন্ট বা স্টুডেন্ট নয়, তাদেরকে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং অনেককে অ্যারেস্ট করে, অনেকে আহত হয়, মাথা ফাটে, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনায় সারা দেশ আরো উত্তাল, যে ছাত্রছাত্রীরা এবং তাদের পাশে যারা এসে দাঁড়িয়েছে বিভিন্ন লোকজন, তারা একটা গুড কজে আন্দোলন করছে, সেখানে আবার পুলিশ গিয়ে লাঠিচার্জ করছে। পুরো দেশ জুড়ে ডিবেট স্টার্ট। এই অবধি আমরা চলে এলাম ঘটনায়। এবার গভর্নমেন্টের বক্তব্য বা পুলিশের বক্তব্য লাঠিচার্জ নিয়ে। নাম্বার 1, যে কোনো আন্দোলন মিছিল করতে গেলে একটা পারমিশন লাগে। যখন অভিজিৎ দীপকে আমেরিকা থেকে আসছিল এদেশে আন্দোলন করবে বলে, প্রথমেই বলা হচ্ছিল যে হয়তো আন্দোলন করতে দেওয়া ওকে হবে না, ও পারমিশন চেয়েছে, ওকে দিল্লিতে যন্তর মন্তরে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমরা স্টেজ করো, আন্দোলন করো, নো ইস্যু। কিন্তু যখন সংসদ ভবন অবধি মার্চ করার পারমিশন চাওয়া হয়েছিল পুলিশের কাছে, পুলিশ দেয়নি, যে না, এটার পারমিশন আমরা দিচ্ছি না। তো যে কোনো আন্দোলন বা মিছিলে পারমিশন নিয়ে মিছিল করতে হয়, পুলিশ পারমিশন বলে এটাকে, তো সেটা ছিলই না। তো এই মিছিল ইল্লিগাল, তো ইল্লিগাল মিছিলকে তো আটকানোই হবে। সেকেন্ড কোশ্চেন পুলিশকে যখন করা হলো যে তো আপনারা দিলেন না কেন এই মিছিলের পারমিশন, মানুষের অধিকার আছে মিছিল করার, তখন পুলিশের বক্তব্য মানুষের অধিকার আছে মিছিল করার, কিন্তু এই দেশের সংসদ ভবনেরও একটা সিকিউরিটি প্রোটোকল আছে। 10,000 লোক সংসদ ভবনের দিকে যদি এগিয়ে আসে, সেখানে আমাদের দেশের সমস্ত মন্ত্রীরা, এমপিরা রয়েছে, ওই 10,000 লোকের মধ্যে 10 জন জঙ্গি কোথা দিয়ে ঢুকে না যায় এবং তারপর সারা দেশে একটা ভয়ানক বাজে ঘটনা ঘটে যেতে পারে আমাদের সংসদ ভবনে। পৃথিবীর কোনো দেশে এরকম হয়েছে সংসদ ভবনে এরকমভাবে লোককে আসতে অনুমতি দেওয়া হবে? তার তো সিকিউরিটি প্রোটোকল আছে। এই মিছিলের সুযোগ নিয়ে তো অন্য কোনো গোষ্ঠী তারা এর মধ্যে ঢুকে গিয়ে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো সংসদ ভবনে মিছিল করা যাবে না, অন্য জায়গায় করা যাবে, তার পারমিশন দেওয়া যেতে পারে। সেকেন্ড, থার্ড পুলিশকে যখন বলা হলো যে ঠিক আছে, তো মিছিল আটকাতেন আপনারা লাঠি চার্জ করলেন কেন, মারলেন কেন? পুলিশের তখন বক্তব্য ভিডিও দেখিয়ে, যে একটা লরি বোঝাই পাথর, স্টোন এনে পার্ক করে রাখা ছিল আগে থেকে, যেখান থেকে স্টোন নেবে, পাথর আর ছুঁড়বে, এবং পুলিশের দিকে স্টোন পেল্টিং হয়েছে। পুলিশের অফিসারদের মাথা ফাটা, ফেটে, কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। একজন মহিলা পুলিশ কর্মী 4 মাসের প্রেগনেন্ট ছিলেন, তিনি হসপিটালে ভর্তি, গর্ভস্থ সন্তান কেমন আছে, চিন্তার ব্যাপার। তো পুলিশের ওপর অ্যাটাক হয়েছে, সেই সময় যখন পুলিশের ওপর অ্যাটাক হচ্ছে এবং সেটাও পাথর নিয়ে, তখন পুলিশকে তো রেসপন্ড করতেই হবে। তো কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ, কারণ প্রোটেস্ট বা মিছিল শান্তিপূর্ণ ছিল না এবং পুলিশ আটকে দিয়েছে, ওরা ওখানে বসে পড়েছে এমনও নয়। এবং পুলিশ ভিডিও
ফুটেজ দিয়ে দেখাচ্ছে যে পুলিশের গাড়ি থেকে শুরু করে ভাঙচুর, গাড়ি উল্টে দেওয়া, উন্মত্ত জনতা, এই সব কিছুই করেছে যখন সরকারি জিনিসপত্র, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকায় কেনা জিনিসপত্র এইভাবে তছনছ করে দেওয়া হচ্ছে, তখন তো অ্যাকশন নিতেই হবে। এই হচ্ছে ঘটনাক্রম। ক্লিয়ার? অনেকটা বড় হয়ে গেল। এই অবধি দেখতে দেখতে অনেকে ভাবছে দূর ছাই, এক্সক্লুসিভ নিউজ টিউজ দেখে নিতাম বিভিন্ন জায়গায়, এতক্ষণ ধরে কে বকে রে ভাই। ক্লাস নিতে নিতে অভ্যাস হয়ে গেছে দীর্ঘ সময় বলা। এইবার যে কারণে এই ভিডিওটা এই চ্যানেলে করছি সেইটা, অর্থাৎ এর জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল। না হলে তো এই চ্যানেলে ভিডিও করতামই না, রাইট? যদি না কোনো জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকতো। অ্যানালিস্টরা অনেকে যেটা বলছেন যে এই আন্দোলনের টাইমিংটা খেয়াল করুন, এই আন্দোলনের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের পার্লামেন্টে যে সময় মনসুন সেশন বা বাদল অধিবেশন শুরু হচ্ছে, ঠিক তার আগে এই আন্দোলন এবং বাদল অধিবেশনের প্রথম দিন সংসদ চলো অভিযানের ডাক দেওয়া হলো। এই বাদল অধিবেশন যদি ভেস্তে দেওয়া যায়, প্রথম দুদিন অলমোস্ট ভেস্তে গেছে, অ্যাডজার্ন করে দিতে হয়েছে লোকসভা রাজ্যসভা দুটোকেই, কারণ বিরোধীরা এই আন্দোলনটার ব্যাপারে বারবার সংসদ ভবনের মধ্যেও হইহট্টগোল করছে। এই বাদল অধিবেশনে দুটো এমন বিল পাশ করার সম্ভাবনা রয়েছে সরকারের, এবং যেই জন্য সরকার পক্ষ লাজ লজ্জাহীন হয়ে চারিদিক থেকে গালি খেয়ে যে করে হোক 360 জন এমপি জোগাড়ের জন্য মরিয়া হয়ে চারদিক থেকে এমপি এতদিন দলের মধ্যে নিয়ে বেড়াচ্ছিল। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কারণ এই দুটো এমন বিল যেটা 2/3 মেজরিটি ছাড়া পাস হবে না। ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়ে যায়, এবার থেকে ভারতের সমস্ত ইলেকশন একবারই হবে 5 বছরে। একদিন ভোট দিলেন, 5 বছর আর ভোট দিতে হবে না। ভোটের প্রচারে নেতা নেত্রীরা ওই ভোটের আগে 3 মাসই বেরোবে, তারপর 4 বছর 9 মাস নন স্টপ কাজ করে যাবে ডেভেলপমেন্টের, কারণ ভোটে জেতার জন্য আর কোথাও স্টান্টবাজি করে বেড়াতে হবে না তাদের। যদি এটা হয়ে যায়, তাহলে ভারতের যে গোটা মেশিনারি, নেতা নেত্রী, পলিটিক্যাল মেশিনারি, গভর্নমেন্ট মেশিনারি, তারা পুরো ফোকাসড হয়ে যাবে 4 বছর 9 মাসের জন্য ডেভেলপমেন্টে। ভারতের ডেভেলপমেন্ট স্পিড ডাবল ট্রিপল হয়ে যাবে। বৈদেশিক শক্তিগুলো এটা চাইবে না, তো তারা চাইবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে করে হোক যেন ভারত পাশ করাতে না পারে। আর তার জন্য বাদল অধিবেশনের আগে এমন কিছু করে দাও যাতে দেশ উত্তাল হয়ে যায়। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। প্রচুর এনজিওতে বিদেশ থেকে টাকা আসে ভারতের এনজিওতে ভারতবর্ষের উন্নতি করার জন্য। আহা আহা, বিদেশের লোকরা কত ভালোবাসে আমাদের দেশের উন্নতি করার জন্য। এবং এই সমস্ত টাকা নিয়ে এই এনজিওগুলো ইউরোপ থেকে, আমেরিকা থেকে টাকা নিয়ে জেসাস করিডর বানিয়ে ফেলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত যাতে পুরোপুরি খ্রিস্টান ডমিনেটেড স্টেট হয়ে যায়, এবং আজ থেকে 20, 25, 30 বছর পর যাতে এই জায়গাটা আলাদা টুকরো হয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যায়, যারা আমেরিকার কথায় কাজ করবে, এবং যেই রাষ্ট্র ভারত এবং চীন দুটো বড় শক্তির ওপর সব সময় নজর রাখবে। পারফেক্ট জিওপলিটিক্যাল লোকেশনে যার অবস্থা হবেন আমাদের উত্তর পূর্ব ভারতটাকে। এবং উত্তর পূর্ব ভারতে পুরো পপুলেশন পাল্টে গেছে। আপনি কাউন্ট দেখলে এখন অবাক হয়ে যাবেন, গ্রামে গ্রামে কিভাবে মানুষজন খ্রিস্টান হয়ে গেছে, বাকি ভারত জানতেই পারেনি। এটাকে বলা হচ্ছে জেসাস করিডর। এবং এর জন্য যে টাকা লাগছে মানুষকে কনভার্ট করতে, সেই টাকা এতদিন আসছিল বিভিন্ন এনজিওতে বিদেশ থেকে। এনজিওগুলো সমাজসেবার নাম করে ওই টাকা দিয়ে মানুষের ধর্ম পরিবর্তন করছিল। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট FCRA 2.0, এইটা যদি পাশ করিয়ে ফেলে ভারত সরকার মনসুন সেশনে, তাহলে পয়সার হিসেব থাকবে একটা সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে। কোন দেশ থেকে টাকা পেয়েছো, কত টাকা পেয়েছো, ওই টাকাটা কোন মানুষের উপকারে কাজে লাগিয়েছো, তার কি উপকার তুমি গিয়ে করে এসছো। এবং কোনো এনজিও সরকারের
চোখের বাইরে বেরিয়ে কিছু করতে পারবে না, জেসাস করিডর আর হবে না। তো গোটা ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য শক্তি চায় যেন তেন প্রকারেণ এফসিআর এ যাতে ভারতে আটকে দেওয়া যায়, বা যেন সরকারি বদল করে দেওয়া যায়, এমন সরকার যেন আসে যে এফসিআর এ 2.0 চালু করবে না, যেমন চলছিল নীরবে, যাতে আরো 25-30টা বছর ওরকম চালিয়ে দেওয়া যায়। টাইমিং। সেকেন্ড, আপনি টাইমিং খেয়াল করুন ইউএস এর প্রেক্ষিতে। ট্রাম্পের ইগো হার্ট করেছে ভারত। ট্রাম্প 7 বার সারা পৃথিবীতে বলে বেরিয়েছিল যে ও ভারত পাকিস্তান অপারেশন সিঁদুর যেটা চলছিল স্বল্পকালীন যুদ্ধ সেটা থামিয়েছে, আর ভারত প্রতিবার অফিসিয়ালি এবং ভারতের প্রধানমন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে নাকচ করে দিয়েছে যে ট্রাম্প কিছু করেনি। ট্রাম্পের ফোন এসেছিল সত্যি, আমি ফোনই ধরিনি। ট্রাম্পের যে ইগো হার্ট হয়েছে সারা পৃথিবীতে, ট্রাম্পের যে ফেস লস হয়েছে, ট্রাম্প ছাড়বে না, এবং তার জন্য ট্রাম্প বদ্ধপরিকর ভারতে সরকার পাল্টানোর। 2, সারা পৃথিবীতে একটা দেশ ছিল, একটা না অ্যাকচুয়ালি দুটো দেশ ছিল, চীন আর ভারত, যারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে 2022, 2023, 2024, 2025, 2026 রাশিয়া থেকে তেল কিনে গেছে। সারা পৃথিবীতে আর কেউ কেনেনি, চীন আর ভারত। আমেরিকা সমস্ত চেষ্টা করেছে ভারতকে রাশিয়া তেল কেনা থেকে বিরত করার জন্য, ভারত বিরত হয়নি, 1 মাসের জন্যও হয়নি। প্রতি মাসে রাশিয়া থেকে তেল কিনে গেছে, টিল নাও কিনছে। ভারতকে এর জন্য বড় প্রাইস পে করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এর শেষ দেখে ছাড়বে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটা ব্যক্তিগত যুদ্ধ ভারতের। 3, ভারতকে আমেরিকা লং টার্ম কম্পিটিটর হিসেবে দেখে। আমেরিকার থেকেও বলা ভালো আমেরিকার ডিপ স্টেটরা লং টার্ম ভাবে, শর্ট টার্ম ট্রাম্প ভাবে। তো লং টার্মে ভারতের মতো একটা দেশ যাতে আমেরিকার কম্পিটিটর হয়ে উঠতে না পারে, কাজেই ভারতের ডেভেলপমেন্টের যদি মোমেন্টাম ব্রেক করে দেওয়া যায়, সেটার জন্যও আমেরিকার খুব করে দরকার ভারতের সরকার বদলে দেওয়ার। কি জিনিস? এটাকে আমরা দুটো কথা বলি, পলিসি কন্টিনিউয়েশন, পলিসি প্যারালাইসিস। যদি একই সরকার দীর্ঘদিন ধরে কোনো একটা দেশে চলে, তাহলে সেই দেশে একই পলিসিতে এগোতে থাকে। আপনি চীনকে দেখুন, চীনের এই অস্বাভাবিক উত্থান লাস্ট 50 বছরে, কমিউনিস্ট পার্টি অফ চায়না, তারা একই পলিসিতে দেশকে এগিয়ে নিয়ে গেছে। এবার ভারতে যখন বিজেপি সরকার এসছে, তাদের কিছু প্ল্যান ছিল, তারা সেই প্ল্যান অনুযায়ী নেক্সট 12 বছর কন্টিনিউয়াস কাজ করার সুযোগ পাচ্ছে। যখনই নতুন কোনো সরকার আসবে, হতেই পারে নতুন সরকার বিজেপির থেকে বেটারভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা গোটা জিনিসটা বুঝে উঠতে, সামাল দিতে, প্ল্যান পরিকল্পনা করতে, নিউ টোটাল ইকোসিস্টেম তৈরি করতে তার 5-7 বছর লেগে যাবে। তারপর শুরু হবে তার কাজের আউটকাম। যদি সেই দল বর্তমান দলের থেকে বেটারভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়, তখন আবার আমেরিকা ভাববে এই দলকে এবার ফেলে দেওয়ার সময় এসছে। তো লং টার্ম কম্পিটিটরকে দমিয়ে রাখা। আর 4, শেখ হাসিনা নিজে জানিয়েছেন যে বছরের মধ্যে খুব সম্ভবত ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। যেই বাংলাদেশ থেকে আমেরিকা শেখ হাসিনাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, ভারত শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে আধ ঘন্টা আগে ইন্টেল দিয়ে দিয়েছিল যে আপনার হাতে আধ ঘন্টা টাইম আছে, আমরা সব রেডি রাখছি, আপনি জাস্ট বেরিয়ে আসুন দেশ থেকে। ভারতের কাছে এমন রিয়েল টাইম আপডেট ছিল গ্রাউন্ডের। তো শেখ হাসিনাকে আমেরিকা মারতে পারেনি, কারণ ভারত বের করে নিয়ে চলে এসছে। এবার শেখ হাসিনা বলছে আমি দেশে ফিরব। আমেরিকার কাছে হিন্টস ক্লিয়ার যে ভারতের এজেন্সি বাংলাদেশে প্লট পুরো হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, তবে শেখ হাসিনা কনফিডেন্স নিয়ে বলতে পারছে যে আমি দেশে ফিরব। আমেরিকার বড় জিওপলিটিক্যাল পরাজয় হবে এটা, আমেরিকা এটা মানবে না। তার আগে ভারতকে পঙ্গু করে দিতে আমেরিকা বদ্ধপরিকর। 3, আপনি পাকিস্তানের জায়গা দিয়ে ভাবুন। বাংলাদেশ বর্ডার দিয়ে পাকিস্তান যে নতুন জঙ্গিদের লঞ্চ প্যাড তৈরি করছিল, বাংলাদেশ বর্ডার সিল করে দিচ্ছে ভারত। অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জাস্ট বাংলাদেশ বর্ডারের সব আলোচনায়
করে পশ্চিমবঙ্গ থেকে ফিরলেন। 2, পাকিস্তানকে জল দিচ্ছে না ভারত, এত পাকিস্তানের তরফ থেকে চাপ সৃষ্টি সত্ত্বেও। 3, পাকিস্তান ভারতের টেরোরিজম করতে পারছে না। রিসেন্ট 2 দিন আগে নিশ্চয়ই দেখেছেন আবার কিছু টেরোরিস্ট ধরা পড়েছে, ভারত থেকেই পুলিশ অসাধারণ অ্যাক্টিভভাবে কাজ করছে, এদেরকে ধরে এখন উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। তো মডিউল ভেস্তে গেছে আবার টেরোরিস্টদের। 4, বালুচিস্তান লিবারেশন আর্মির তেহরিকি তালিবান পাকিস্তান আর পিওকের আন্দোলনে পাকিস্তান প্রচণ্ড রকমভাবে ইন্টারনালি জর্জরিত। এবং 5, অনেক অ্যানালিস্টের ধারণা যে সিআইএ এবং আইএসআই আমেরিকার গুপ্তচর সংস্থা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে কাজ করছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, যে করে হোক ভারতকে ডিস্টেবিলাইজ করে দাও। আমেরিকারও প্রবলেম সলভ হবে, পাকিস্তানেরও প্রবলেম সলভ হবে। এবং কেন বারবার আমেরিকার নাম আসছে এই কারণে, কারণ আমেরিকা এই প্যাটার্নে কাজ করতে অভ্যস্ত। জিওপলিটিক্সে তো আমরা প্যাটার্ন ডিকোড করি। আপনি বাংলাদেশের কথা ভাবুন, জাস্ট 2024-এর পুরো হুবহু বুঝে যাবেন। জুলাই আগস্টেই তো হয়েছিল, ঠিক 2 বছর আগে। কি হয়েছিল? স্টুডেন্টদের নিয়ে আন্দোলন, কোটা বিরোধী। তারপর কোথাও স্টুডেন্টদের খুঁজে পেয়েছিলেন? ইউনূসের সরকারে। তারপর যে নতুন সরকার হলো, আর কোথায় সেই স্টুডেন্টরা? ঘুরে গেছিল আন্দোলন। এখানে আন্দোলন শুরু হলো নিট নিয়ে, তারপর তার আগে ককরোচ বলেছে বলে, প্যারাসাইট বলেছে বলে, তারপর কোথায় কোথায় ঘুরে গেল। ওখানে মোহাম্মদ ইউনূস নামে একজন অর্থনীতিবিদকে মেন ফেস করা হলো আন্দোলনের আগে পরে। এখানে সোনম ওয়াংচুক নামে একজন ইঞ্জিনিয়ার এবং সমাজকর্মীকে মেন ফেস বানানো হচ্ছে। প্যাটার্ন সেম। নেপালে কি হলো মনে আছে কদিন আগে? সংসদ ভবনে আগুন টাগুন লাগিয়ে দেওয়া, পুরো দেশে অ্যানার্কি, নতুন দল চলে এলো রাতারাতি, নতুন প্রধানমন্ত্রী। যদিও আবার নেপালে গন্ডগোল শুরু হয়ে গেছে, কারণ ওইভাবে অ্যানার্কির মাধ্যমে এলে তাদের কি গভর্নমেন্ট চালানোর অভিজ্ঞতা আছে? তারা পারবেও না চালাতে। সিজেপির প্রোটেস্ট থেকে ভিডিওতে দেখা যাচ্ছে কি বলছে সিজেপি সমর্থক, বলছে সংসদ ভবন উখাড় দেঙ্গে, সব জ্বালিয়ে পুড়িয়ে ফাটিয়ে সব উড়িয়ে দেবে আর কি সংসদ ভবন। এবং নেপাল শব্দটা ব্যবহার করে বলছেন নেপালে যা হয়েছে ভারতে সেটা করে ছাড়বো। জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা 2-2 4 করছেন, ফর্মুলা তো মিলে যাচ্ছে ভাই। তো আলটিমেট উদ্দেশ্য ভারতকে নেপাল বানানো, বাংলাদেশ বানানো। প্রশ্ন আরো আসছে, অরুন্ধতী রয় তিনি সিজেপির লিডারদের সঙ্গে মিটিং করতে গেছেন। কে এই অরুন্ধতী রয়? অরুন্ধতী রয় সেই ইন্টেলেকচুয়াল ভদ্রমহিলা যিনি নকশাল এবং মাওবাদীদের বলেছিলেন যে এরা হচ্ছে গান্ধিয়ান, এবং নকশাল মাওবাদীদের প্রোটেকশন দিতেন, সাপোর্ট দিতেন। এই অরুন্ধতী রয় যিনি 2010-এ দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন কাশ্মীর ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। সেই অরুন্ধতী রয় যারা ভারত ভাগের সমর্থনে কথা বলে, তারা কি করছে সিজেপির সঙ্গে? ভারতকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত আবার। নকশাল মাওবাদী কাশ্মীর ঠান্ডা বলে নতুন কিছু তৈরির চেষ্টা। একজন সিজেপির মঞ্চ থেকে কবিতা পড়ছেন, আমি যদি খুব ভুল না বলি ভিডিওতে দেখবেন, বাস নাম রহেগা আল্লাহ কা। ভাই কেন? ভারতবর্ষের মতো দেশে কেন বাস আল্লাহ কা নাম রহেগা? মা দুর্গা, মা কালী, শ্রীকৃষ্ণ, দেবী সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ দাদা, ভোলে বাবা, মহাদেব, শ্রীরামচন্দ্র, গৌতম বুদ্ধ, মহাবীর, জৈন, কারোর নাম থাকবে না? বাস নাম রহেগা আল্লাহ কা। কেন এই কবিতা পাঠে এই মঞ্চ থেকে? রিলিজিয়াস সুরসুরি, যাতে করে এইটা নিয়ে বিশাল অশান্তি তৈরি হয়ে দেশে দাঙ্গা লাগানো যায়। না হলে ভারতের মতো দেশে কেন কেউ সিজেপির মঞ্চ থেকে বলবে বাস নাম রহেগা আল্লাহ কা? এবং সোনম ওয়াংচুক যিনি আন্দোলনের মেন ফেস হিসেবে
লাস্ট কয়েকদিন ধরে অনশন করছিলেন, কি জানা যাচ্ছে যে তার এনজিওতে সুইডেন থেকে টাকা আসতো, সুইডেন টাকা পাঠাচ্ছে। সোনম ওয়াংচুক ভারতের মানুষ, যাতে ভারতবাসীর উন্নতি করতে পারে। সুইডেন হঠাৎ করে ভারত প্রেমী হয়ে গেল কি করে? এত সুইডেন থেকে যারা টাকা পাঠাচ্ছে তাদের কারা টাকা পাঠাচ্ছে, এবং ভারত সরকার এফসিআর এ দিয়ে সোনম ওয়াংচুকের এনজিওর সুইডেনের টাকা আটকে দেয় কিছুদিন আগে। যে কিসের টাকা, কি করতে বিদেশ টাকা পাঠাচ্ছে আপনার এনজিওতে? সোনম ওয়াংচুক চলে এলো আন্দোলনের মঞ্চে, জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল এখানেই আসছে। এবার জিওপলিটিক্যাল সমস্ত আলোচনা কমপ্লিট। টিচার স্বভাব হচ্ছে জ্ঞান দেওয়া, বিয়ে বাড়িতে গেলেও জ্ঞান দিই। বাড়ির লোকজন বকাবকি করে, বলে তোকে আর কেউ বিয়ে বাড়িতে ডাকবে না এরপর, তো এখানেও একটু জ্ঞানই দিয়ে নি। গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত আমার মতে? দেখুন, প্রথম রেসপন্সিবিলিটি গভর্নমেন্টেরই হওয়া উচিত। তার কারণ হচ্ছে ভুলটা কে করেছিল, দোষটা কার ছিল, একদম সোজাসুজি গভর্নমেন্টের স্বীকার করা উচিত। আমাদের গভর্নমেন্টের ভুল ছিল, তো ভুল যদি গভর্নমেন্টের ছিল তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি প্রথম থাকা উচিত। ভুল যদি নাও থাকে কোনো কেসে, দেশ তুমি চালাচ্ছ মানে তোমারই রেসপন্সিবিলিটি, সেই জন্যই তোমাকে ভোট দেওয়া হয়েছে। গভর্নমেন্টের উচিত না স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা, যারা যত সারা ভারতবর্ষে যেখানে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি হচ্ছে অ্যারেস্ট করবে এবং পাবলিককে প্রেস কনফারেন্স করে ডেইলি আপডেট দেবে। সেই টিম স্পেশাল টাস্ক ফোর্স, যে আজকে আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি, এদের থেকে আমরা যা জিজ্ঞাসাবাদ করে পাবো সেটা আমরা এখন বলছি না, অবশ্যই যেটুকু লুকোনো সেটুকু লুকোবে, সব পাবলিককে বলতে বলছি না। অপারেশন সিঁদুরের সময় ইন্ডিয়ান আর্মি কি সব স্ট্র্যাটেজি আমাদের বলতো, বাট প্রত্যেকদিন প্রেস কনফারেন্স করতো কিনা, যে কালকের আপডেট এই, যেগুলো বলা যায় বললাম, যেগুলো বলা যায় না বললাম না, ওটা হয়তো কালকে বা পরশু বলবো। তাহলেই সারা দেশ ক্লিয়ার থাকে যে আমার দেশের পুলিশ কাজ করছে কি করছে না। সেকেন্ড, জুডিশিয়াল প্রসেসের ডেলি আপডেট দেওয়া যায় না, যে দেখুন আমরা স্পেশাল পদ্ধতিতে এই যে যারা দোষী আছে প্রশ্ন ফাঁস কাণ্ডে, এদের যাতে তাড়াতাড়ি শাস্তি হয়, তাই জুডিশিয়াল ফাস্ট ট্র্যাক করে দিয়েছি। আজকে এই হিয়ারিং হয়েছে, এই আপডেট হলো, আপনাদের জানিয়ে রাখলাম। মহামান্য আদালতের ওপর তো সরকার যেতে পারে না, তো আদালত নেক্সট দিন দিয়েছে পরশু আবার যা হবে আপনাদের জানাবো। সারা দেশের মানুষ জানতে পারে, সমস্ত ছাত্রছাত্রী জানতে পারে যে কি বিচার হচ্ছে অ্যাকচুয়ালি এদের। সরকার যেখানে যেখানে এখনো অফলাইন এক্সামিনেশন হয় সেগুলোকে দ্রুত অনলাইন করতে পারছে না। অনলাইন সেটআপ তৈরি করা, অনলাইন সিস্টেম তৈরি করা, ঠিকঠাক ভেন্ডারের হাতে অনলাইন পরীক্ষার দায়িত্ব দেওয়া, গ্রামের ছেলে মেয়েদের অনলাইন পরীক্ষায় অভ্যস্ত করার জন্য ফ্রিতে কম্পিউটারের 7 দিন করে ট্রেনিং প্রোগ্রাম, এবং তাহলেই সারা দেশ সমর্থন করবে। সরকার যদি বলে যে ভাই আমরা যাতে পুরো প্রশ্নপত্র রক সলিড ভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে পরীক্ষা হয়, তার জন্য অনলাইন করে দিচ্ছি, কারণ অফলাইনে পরীক্ষায় প্রশ্নপত্র লিখের সম্ভাবনা বেশি থাকে। এই করছি, আপনারা সহযোগিতা করুন। সারা দেশ সহযোগিতা করবে। কোথায়? পিএম মোদি তিনি যদি প্রথম দিন এটাকে অ্যাকনলেজ করে একটা স্টেটমেন্ট দিতেন যে যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমাদের গাফিলতি হয়েছে, আমাদের ভুল হয়েছে, কারণ প্রশ্ন ফাঁস না হওয়াটাই সেটাই সরকারের দায়িত্ব, প্রশ্নটাকে সেফভাবে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়া। আপনি বলবেন পিএম মোদি কি ফাঁস করেছে নাকি? উনি করেননি, কিন্তু ভারতের যেই করুক না কেন সে যাতে করতে না পারে তার আগাম সতর্কতাটা নেওয়াটাও ওনারই দায়িত্ব, কারণ উনি দেশের প্রধানমন্ত্রী। আপনি যদি বাড়ির কর্তা হন, আপনার বাড়িতে যার যা ফল্টি হোক না কেন সেটা হতে না দেওয়াটা, আগাম সতর্কতা নেওয়াটা আপনারই দায়িত্ব, কারণ আপনি বাড়ির হেড। এবং উনি যদি বলতেন যে আমরা অ্যাকশন নিচ্ছি, গোটা দেশ ভরসা পেত। আপনি বলবেন অ্যাকশন তো নিয়েছে ওই জন্য উনি আর বলেননি। অ্যাকশন যখন নিতে পেরেছে, বলতে 5 মিনিট লাগতো। আপনি বলবেন আপনি জানেন প্রধানমন্ত্রী কত বিজি, আপনার মতো টিচার নাকি সকাল থেকে সন্ধ্যে অবধি পড়িয়ে বাড়ি চলে গেল। আমি জানি উনি বিজি, কিন্তু আমাদের দেশের স্টুডেন্ট কমিউনিটি, তাদের গুরুত্ব কতটা সেটাও প্রধানমন্ত্রীকে বুঝতে হতো।
আজকে প্রধানমন্ত্রী বলছেন যে ঘোর পাপ হয়েছে এই প্রশ্ন ফাঁসটা। খুব ভালো কথা, এই অ্যাকনলেজমেন্টটাই আগে হলে আরো বেটার হতো। আজকে আমরা বলতে পারি সব ডিপ স্টেটের চক্রান্ত। ডিপ স্টেট তো সুযোগ নেবেই। ভুলটা কাদের হয়েছিল? ভুলটা তো ডিপ স্টেট করিয়ে দেয়নি, তাই না? ভবিষ্যতে তো এটাও হতে পারে যে ডিপ স্টেট ইচ্ছা করে পেপার ফাঁস করিয়ে দিচ্ছে। তার জন্য তো আগাম সতর্কতা আমার সরকারকেই নিতে হবে, দায় তো সরকারেরই, সোজা হিসেব। এবং পিএম মোদি বলেছেন আজকে ঘোর পাপ হয়েছে। আমি খুশি হয়েছি। একজন শিক্ষক হিসেবে আরো বেশি খুশি হতাম যদি উনি বলতেন যে যেটা হয়েছে সেটা আমাদের গাফিলতি, আমাদের দায়িত্ব ছিল না হতে দেওয়া। তো ভবিষ্যতে যদি এই ভুল আবার হয়, যদি আর কোথাও প্রশ্ন ফাঁস হয়, প্লিজ আমাকে ভোট দেবেন না, এটা বলতেন উনি। সারা ভারতবর্ষের স্টুডেন্ট সমাজ সাপোর্টে নেমে যেত। যে এই না প্রধানমন্ত্রীর মতো কথা, পুরো স্টুডেন্ট কমিউনিটি কনফিডেন্স পেয়ে যেত যে দেখো বলে দিয়েছে যা যা হয়ে গেছে হয়ে গেছে, এর অ্যাকশন কি কি হচ্ছে ডেলি আপডেট পেতে থাকবেন আপনারা, আর ভবিষ্যতে কোনোদিন হলে আমাকে ভোট দেবেন না। দ্যাটস দ্য কনফিডেন্স। এইটা চাই গভর্নমেন্টের থেকে, এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। সিজেপির জন্য কিছু কথা, কারণ আমার কিছু স্টুডেন্টও নিশ্চয়ই সিজেপির সাপোর্টার রয়েছে, সমর্থন করছো। সবার ফ্রি উইল, কেউ বিজেপি করতে পারে, কেউ সিজেপি করতে পারে, কেউ টিএমসি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারো। জাস্ট যে দলেই থাকো করাপশনে জড়াবে না, ব্যাস। সিজেপিকে ঠিক করতে হবে আন্দোলন ভায়োলেন্সের পথে চলবে নাকি নন ভায়োলেন্স। যদি ভায়োলেন্সের পথে চলে, মাওয়িস্ট নক্সালাইট তাদের মতো হতে হবে, অস্ত্র নিয়ে নামতে হবে। যদি বলো আমরা অহিংসার পথে চলছি, তাহলে অহিংসার পথে চলতে হবে। অহিংসা বলে তারপর পাথর ছুড়বো, গাড়িটারি উল্টে দেব, গাড়ির কাঁচ ভাঙবো, এটা হতে পারে না। সিজেপির লিডাররা বলবে আমরা করিনি, পাবলিককে ঠেকানো দায়, মব খেপে গেছে, মব করেছে। তাহলে মব হ্যান্ডেলের এক্সপেরিয়েন্সটাও তো তৈরি করতে হয়। যেটা আমি হ্যান্ডেল করতে পারবো না সেটা আমি ডাক দেবো কেন? সংসদ চলো। যেখানে পুলিশ পারমিশন দেয়নি, পুলিশ পারমিশন দিলে মিছিলের পাশে পুলিশও হেঁটে যেত, পুলিশ প্রোটেকশন দিত। পুলিশও পারমিশন দেয়নি, আমার নিজেরও মব হ্যান্ডেল করার ক্ষমতা নেই, আমি ডাক দিয়ে দিলাম সংসদ চলো। দিয়ে অভিজিৎ দীপকে ট্রাকের ওপর বসে আছে, আমি কালকের ভিডিও দেখলাম। আর একজন যাকে সিজেপি স্যাক করেছে, খুব ভালো কাজ করেছে, বার্গার খেতে চলে গেছে, আর স্টুডেন্টরা পেটানি খাচ্ছে। আমরা আন্দোলনে ডাক দিয়ে বার্গার খাচ্ছি বসে বসে। এটা নেতৃত্ব? স্টেজ ম্যানেজমেন্ট জানতে হবে। কার কার হাতে মাইক দিয়ে দিচ্ছেন আপনারা? একজন বলছে বাস নাম রহেগা আল্লাহ কা, মানে মাইক কেড়ে নিন যে প্লিজ এগুলো করবেন না এখান থেকে। পরিষ্কার সারা দেশের কাছে মেসেজ যাবে যে না, সিজেপি নেতৃত্ব খারাপ নয়, এদের কোনো ভেতরে অন্য ইন্টেনশন নেই। এর জন্য না একটু এক্সপেরিয়েন্স গ্যাদার করার দিকে জোর দিতে হবে আপনাদের। আস্তে আস্তে আন্দোলন করুন, স্লো বাট স্টেডি আন্দোলন করুন। আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আপনি আমাদের চ্যানেলের কমেন্ট সেকশন দেখে নেবেন। স্যার রেল ব্যাচে অনেকদিন ভর্তি হতে পারছি না, কেন ব্যাচ আনছেন না স্যার? স্যার এই ব্যাচটা একবার ওপেন করে দিন না, ভর্তি হবো স্যার। হয় না? আমি করি না। আমি জানি পাবলিক ডিমান্ড করবে, আমি সামলাতে পারবো তো। আমি ততটা করব যতটা আমি সামলাতে পারবো। আমার আজ থেকে 10 বছর আগের প্ল্যান, একদিন আমি হোস্টেল বানাবো, আবাসিক স্টুডেন্টদের রেখে পড়াবো। আজ অবধি করতে পারিনি, বাট আমি আমার পরিকল্পনার দিকে প্রত্যেক মাসে একটু একটু করে এগোই। হয়তো নেক্সট 1-1.5 বছরের মধ্যে আমি করে ফেলবো। শুধু ইনভেস্টমেন্ট করলাম, হোস্টেল বানালাম, জায়গা নিলাম, বড় বিল্ডিং তৈরি করে ফেললাম, হয়ে গেল তা না। অনেক কিছু ভাবতে হয়। মেয়েদের সেফটি কি হবে, ছেলেদের হোস্টেল কোন দিকে হবে, এদের ফুড কি হবে, ফুড সেফটি আমি কি করে কন্ট্রোল করব, থেকে শুরু করে একটা ছেলে বা মেয়ে রাতে অসুস্থ বোধ করলে ডক্টরকে কত তাড়াতাড়ি কানেক্ট করা যাবে। আমি যখন বলছি আমার এখানে 500টা ছেলে মেয়েকে রেখে পড়াবো, সারা পশ্চিমবঙ্গ থেকে বাবা মারা ভরসা করে আমার কাছে পাঠিয়ে দেবে, তারপর রাত 1:30টায় কোনো একটা বাচ্চা অসুস্থ হলো,
আমি বলছি আমি তো জানি না, আমি তো বুঝতে পারিনি অসুস্থ হবে। এত যখন বুঝতেই পারিনি তাহলে আমি খুলেছি কেন হস্টেল? এর জন্য স্লো বাট স্টেডি এগোতে হয়। আবেগে ভেসে গেলে হবে না, এই করে ফেলবো সেই করে ফেলবো। তো আপনাদের যখন এক্সপিরিয়েন্স নেই, করছেন কেন যেটা হ্যান্ডেল করতে পারবেন না? এর দায় কে নেবে? আর একটা জিনিস, ক্ল্যারিটি চাই সিজেপির তরফ থেকে, যে আপনাদের মোটো কি, উদ্দেশ্য কি। আপনাদের স্টেজ থেকে কেউ বলছে রাহুল গান্ধী ভারতের বেস্ট প্রাইম মিনিস্টার হবে, হতেই পারে, তিনি মনে প্রাণে কংগ্রেস সাপোর্টার, তাহলে আপনার ওখান থেকে বলছে, তাহলে সিজেপি কি কংগ্রেসের পার্ট? আপনার ওখানে আয়সা রয়েছে, কমিউনিস্ট দল, সিজেপি কি আয়সাকে সাপোর্ট করছে? আরে বলতেই পারেন যে না না, আমরা কংগ্রেস বা আইসাই কারোকেই সাপোর্ট করছি না, যে যার মতো জাস্ট পাশে দাঁড়াতে এসছে এবং যে যা বক্তব্য দিচ্ছে নিজের মতো দিচ্ছে। আপনাকে তো ক্ল্যারিটি দিতে হবে রে বাবা। সাপোর্ট করাও কংগ্রেসকে কোনো পাপ না, না করাও পাপ না, কিন্তু মানুষ তো কনফিউজড হচ্ছে যে যারা এটুকু ক্ল্যারিটি দিতে পারছে না তারা কি করতে চাইছে। আপনাদের ক্ল্যারিটি দিতে হবে যে এটা নিটের আন্দোলন নাকি অ্যান্টি গভর্নমেন্ট আন্দোলন। যদি বলেন অ্যান্টি গভর্নমেন্ট আন্দোলন, তাহলে যারাই বিজেপি দল বা এই মুহূর্তে যে সরকার চলছে তার বিরোধিতা করছে যে কোনো ইস্যুতে, সবাই পাশে যাবে। যদি বলেন নিটের আন্দোলন, তাহলে কেউ হয়তো সরকারের পক্ষে বা বিজেপি দলের সাপোর্টার, কিন্তু নিটটার যেটা হয়েছে সেটার বিরোধিতা করে, তো সেও যাবে। কোনো ক্ল্যারিটি নেই যে এই স্টেজ থেকে কি চলছে। আমি তো যদি আমার মেসেজ পৌঁছে দিতে পারতাম, আমি বলতাম নতুন কোনো পার্টি ভারতবর্ষে তৈরি হলে তাকে উচিত লিড বাই এক্সাম্পল, তার এটাই করা উচিত। মানে মানে আমি একটা আন্দোলন ফান্দোলন খাড়া করে মারামারি করে সরকার ফেলে দিলাম, কালকে সরকার কে চালাবে আমি তো জানি না, যে ইচ্ছা চালাকা, মানে এরকম করে হয় নাকি? ক্রিটিসিজম করা সহজ, কনস্ট্রাকটিভ ভাবে গোটা সিস্টেমটাকে চালানো কঠিন। আজকে আমার ইনস্টিটিউটে কেউ একটা এসে বলতেই পারে স্যার আপনার এই 5টা ভুল, আমি বলবো ওকে, তো আপনি চালান, আমার কোনো এমপ্লয়ি, আমি বলবো কোনো ব্যাপার না, 1 মাস আমার রোলে থাকুন, 1 মাস আমার রোলে থেকে না আমি তো থাকতে পারবো না। তাহলে কে থাকতে পারবে সেটা সাজেস্ট করুন, যে অমুক স্যার যোগ্য হবে এই রোলে থাকার জন্য, না কেউ তো পারবে না। তাহলে আমাকে আইডিয়া দিন বেটার করার, না বেটার করবো না, আপনাকে এখান থেকে সরিয়ে দেবো পদ থেকে। আরে হোয়াট ইজ দ্য সলিউশন? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে দিল, তো সলিউশন কি হলো? না সলিউশন হলো না, গায়ের জ্বালা মিটলো। এভাবে তো দেশ চলে না। আপনি দেখুন বাংলাদেশ, নেপাল, ইউক্রেন, যেখানে যেখানে এরকম হঠাৎ কেউ উড়ে এসে জুড়ে বসে নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রত্যেকটা দেশ ডুবে গেছে। বাংলাদেশে ইউনুস সময় কি হয়েছিল ভাবুন, স্টুডেন্ট সেই চালাচ্ছিল, চুরি ডাকাতি, অ্যাডমিনিস্ট্রেশন নেই। নেপালে দেখুন কি চলছে, ইউক্রেনে কমেডিয়ান প্রেসিডেন্ট হয়েছিল, পুরো দেশটাই যুদ্ধে চলে গেল। তো আগে একটা পঞ্চায়েত গঠন করুন না, সারা ভারতবর্ষের একটা পঞ্চায়েতে ফোকাস করুন। যদি আপনাকে সরকার তৈরি করতে হয়, যেটা আমাদের মডেল পঞ্চায়েত 2 বছরে কাজ করে দেখিয়েছি, এই গ্রাম পঞ্চায়েতে এই 10টা প্রবলেম নেই। এইবার সারা দেশের গ্রাম পঞ্চায়েত ইলেকশনে নামুন, 5 বছর কাজ করুন, পঞ্চায়েত কমিটিতে যে মেন 10টা জিনিস থাকে সারা দেশে সলভড। বিধানসভা ইলেকশনে আসুন, এবং আপনি এক্সপেরিয়েন্স গেইন করতে করতে আসছেন, কিন্তু আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই, আপনি পঞ্চায়েতটা পর্যন্ত চালাননি, আপনি বলে দিচ্ছেন একে সরিয়ে দিন ওকে সরিয়ে দিন। আরে সরিয়ে তো দেবে, তারপর কে চালাবে? এটা সলিউশন দিতে হবে না? তো নেগেটিভ ওয়েতে আন্দোলন না করে পজিটিভ ওয়েতে করা উচিত, যদি সত্যি দেশের ভালো করতে হয়। আর সরকারের উদ্দেশ্যে কিছু জ্ঞান দিলাম, সিজেপির উদ্দেশ্যে দিলাম, স্টুডেন্টদের উদ্দেশ্যে লাস্ট 3-4 মিনিট জ্ঞান দিয়ে এন্ড করব। স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, 1 ঘন্টার ভিডিও তো হয়ে গেছে, একটু বাবা প্রোটেস্ট করার আগে প্রিপারেশন করে নেবে। টিচার হিসেবে লজ্জা করে যারা প্রোটেস্ট করতে গেছে, বাচ্চা বাচ্চা মেয়েরা। জার্নালিস্ট কোশ্চেন করছে সিবিএসসি বোর্ডে পড়ো, হ্যাঁ। সিবিএসসির ফুল ফর্ম কি? জানি না। নিট এক্সাম দিয়েছো? হ্যাঁ। নিটের ফুল ফর্ম কি? জানি না। এবার সে হয়তো আমার স্টুডেন্ট না, কিন্তু আমার সত্যি লজ্জা করছে, খারাপ লাগছে। একজন রিসার্চ স্কলার নিজেই বলেছে আমি স্কলার, ভিডিওতে দেখলাম, দিয়ে বলছে আমাদের দেশের এডুকেশন মিনিস্টারের নাম কি? বলছে জানি না।
এডুকেশন মিনিস্টার নাম না জানলেও আমি স্কলার। আরে ঠিক আছে আপনি স্কলার, বাট বিদেশ হাসবে আমাদের দেশের শিক্ষার অবস্থা দেখে, বাংলাদেশের ভাই বোনেরা হাসবে। এক প্রোটেস্ট করতে হবে দেশের বেটারমেন্টের জন্য, বাট আমি যদি একটু নিজেকে প্রিপারেশন করে যাই, তাহলে না আমার প্রোটেস্টে অনেক বেশি কনফিডেন্স থাকবে, অনেক বেশি ফ্যাক্ট থাকবে, অনেক বেশি লজিক থাকবে। আমি পলিটি জানবো যে কিভাবে, কি পারমিশনে, কি যুক্তিতে, কোন ধারায় আমি কথা বলছি। আমার প্রোটেস্টটাই আরো জোরদার হবে যখন পড়াশোনা জানা ছেলেমেয়েরা এগিয়ে আসবে। এ কি মনে হচ্ছে পড়াশোনা টড়াশোনা করে না জীবনে, তারাই এসছে প্রোটেস্ট করতে। এ প্রোটেস্টারই ভ্যালু নষ্ট হচ্ছে। একটু পড়াশোনা করো প্রোটেস্টের সঙ্গে সঙ্গে। সিবিএসসির ফুল ফর্ম না জেনে সিবিএসসি বোর্ডে পড়ছে, নিটের ফুল ফর্ম না জেনে নিট দিচ্ছে, কারা এরা? সো কোশ্চেন দ্য সিস্টেম, সিস্টেমকে কোশ্চেন তো করতেই হবে, বাট আমি তার সঙ্গে এটাও এক্সপেক্ট করব যে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো অন্তত সিস্টেমকে বেটারও করো। খালি আমি সিস্টেমকে কোশ্চেন করে বেড়াই, নিজেকে একটু আতেল বুদ্ধিজীবী টাইপের মনে হবে, এর বেশি কিছুই হবে না। বলো আমি সিস্টেমের ভুল দেখলে সিস্টেমকে কোশ্চেন করি, আর নিজে সিস্টেমের মধ্যে ঢুকে নিজের মতো করে সিস্টেমকে বেটার করার চেষ্টা করি, তবে একজন পারফেক্ট নাগরিক তুমি। সবাই তো কোশ্চেন করতে পারবে, বেটার কারা করবে? স্যার ভুল হচ্ছে চারদিকে, তো ঠিকঠাকে করবে। আর যদি তোমাদের বা আপনাদের যাদের ইচ্ছে আছে যে আমরা সিস্টেমকে বেটারও করব, তো হন না অফিসার, অফিসার হয়ে নিজের দেশকে বেটার করুন। অফিসার হতে কোনো হেল্প লাগলে আমি আছি, দীর্ঘ এত বছর ধরে এই কাজটাই করি। যারা আমাদের রাজ্যের WBCS অফিসার হতে চান, আমাদের রাজ্যের সেই অর্থে সব থেকে বড় পোস্ট, গ্রুপ এ দিয়ে গেলে প্রথমে বিডিও হবেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপর SDO, তারপর সিনিয়র হয়ে গেলে DM, জেলা শাসক। গ্রুপ বি দিয়ে গেলে মানে একই পরীক্ষা, যে যার মতো চুজ করে, কেউ গ্রুপ এ চুজ করে পোস্টিংয়ে, কেউ গ্রুপ বি চুজ করে। প্রথমে DSP হবেন, তারপর IPS হয়ে যাবেন, IPS হয়ে SP হতে পারেন, অজিত দোভাল স্যারের মতো R&AWর দিকে চলে যেতে পারেন, IBর দিকে চলে যেতে পারেন। পুলিশ থেকেই ইন্টারনাল পোস্টিং হয় এগুলো। তখন বলতে পারবেন না দেশের এই ভুল ছিল, আমি তো সব ভুল চেঞ্জ করতে পারবো না, 10টার মধ্যে এই 2টো পাল্টে দিয়েছি আমার দমে। সেই অবধি তো পৌঁছাতে হবে আগে। ইচ্ছে আছে পৌঁছানোর, শুধু ইচ্ছে থাকলে হবে না, বয়স থাকতে হবে। হ্যাঁ, যাদের বয়স পেরিয়ে গেছে তারা অন্য কোনো ভাবে করতে পারবেন, উপায় অনেক আছে, শুধু অফিসার হয়েই দেশ পাল্টানো যায় না। যাদের বয়স আছে তারা অফিসার হয়েও দেশ পাল্টাতে পারবেন। আগে এতদিন নিয়ম ছিল 21 থেকে 39 বছর বয়স অবধি WBCS পরীক্ষা দেওয়া যায়। এখন বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে 5 বছর আমাদের রাজ্যে, নতুন সরকার এসে প্রতিশ্রুতি ছিল ভোটে। এখন জেনারেলদের জন্য হয়ে গেছে 21 থেকে 44। কেউ ওবিসি থাকলে 21 থেকে 47 অবধি পরীক্ষা দিতে পারবেন, কেউ SC বা ST থাকলে 21 বছর থেকে 49 বছর বয়স অবধি পরীক্ষা দিতে পারবেন। আর কি সুযোগ চাই স্যার? পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা, জাস্ট গ্র্যাজুয়েট হলেই চলবে, জাস্ট গ্র্যাজুয়েট। অনার্স পাস কোর্স ম্যাটার করে না, 60% 30% ম্যাটার করে না, রেগুলার ডিস্টেন্স ম্যাটার করে না, সায়েন্স না আর্টস ম্যাটার করে না, গ্র্যাজুয়েশনটুকু হলেই হবে। স্যার কোথায় যেতে হবে পড়তে? নিজের বাড়িতে, কোথাও যেতে হবে না। তুমি তোমার বাড়িতে বসে থাকবে, আপনি আপনার বাড়িতে বসে থাকবেন। যাদের 48-49 বছর তাদের বলছি আপনি করে। স্যার ল্যাপটপ ডেস্কটপ লাগবে অনলাইনে পড়তে? না, খালি ফোন থাকলেই হবে, ফোনেই হবে। স্যার কোন টাইমে? আমি তো চাকরি করি, ব্যবসা করি, লাইভ ক্লাস হবে, লাইভ অ্যাটেন্ড করতে না পারলে অসুবিধা নেই, রেকর্ডেড ভিডিও দেখে নেবেন, টাইমের কোনো ব্যাপার নেই, সব রেকর্ডেড থাকবে, নিজের টাইমে ক্লাস করবেন। আপনাকে ক্লাসের PDF নোটস দিয়ে দেওয়া হবে পুরো। স্যার বই আমরা আপনার বাড়িতে কুরিয়ার করে পাঠাবো, 14টা বই, বই কিনতে হবে না, 14টা বই, চটি বই না, মোটা মোটা বই। অনেক জায়গায় আছে এরকম চটি চটি বই দিয়ে দেয়, এই 14টা বই মিলিয়ে এতটুকু হবে, আমাদের 14টা বই মিলিয়ে এতটুকু, এতটা হয়ে যাবে, চটি চটি বই নয়, 14টা বই আমরা বাড়িতে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ারে। ইন্টারভিউ গাইডেন্সও আমরা করিয়ে দেবো।
আর WBCS প্রিলিমসে একটা কোশ্চেন থাকে, 4টে অপশান থাকে, সঠিক উত্তরে গোল্লা পাকাতে হয়, লিখতে হয় না। WBCS মেন্সে একটা কোশ্চেন থাকে, 4টে অপশান থাকে, সঠিক অ্যান্সারে গোল্লা পাকাতে হয়, কিছু লিখতে হয় না। খালি কম্পালসারি পেপার আর অপশনাল পেপারে লিখতে হয়, আর কোথাও লিখতে হয় না বড় প্রশ্ন। যদি দিনে 2 ঘন্টা থাকে তাহলে আমাকে দিয়ে দিন, আপনার অফিসার হয়ে যাওয়া জন্য যা যা করতে হয় আমি করে দেবো। 2 ঘন্টার কম দিনে থাকলে হবে না, লাভ নেই। কারোর 3 ঘন্টা আছে, খুব ভালো, কারোর 4 ঘন্টা আছে, খুব ভালো, বাট দিনে 2 ঘন্টা মিনিমাম চাই, যে কোনো সময় পড়াশোনার জন্য দিনে যদি আপনার কাছে 2 ঘন্টা থাকে। হ্যাঁ, ডেলি চাই। সপ্তাহে একদিন 6 ঘন্টা পড়ে নিলাম, তারপর 1 সপ্তাহ পড়লাম না, কোনো লাভ নেই। দিনে 2 ঘন্টা বা ডেলি। আছে টাইম, আছে বয়স, আছে এই শিক্ষাগত যোগ্যতা, তাহলে আপনি হয়ে যেতে পারবেন WBCS অফিসার বলেই আমার ধারণা। এবং দেশ পাল্টান। ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল না ভোটের আগে, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। আমি বলি মিগা, মেক ইন্ডিয়া গ্রেট এগেন। পজিটিভ ভাবে। স্যার ফিস কত লাগবে? 7,000 টাকা। স্যার মাসে? না, সারা জীবনে একবার। 7,000 টাকা তো ক্লাস 8-এর বাচ্চারও সারা বছরেই এর থেকে বেশি লাগে। মাসেই 1,000-2,000 টাকা করে লাগে, সারা বছরে 25,000 টাকা লাগে ক্লাস 8 থেকে 9-এ উঠতে। হ্যাঁ, আপনি 7,000 টাকায় অফিসার হয়ে যেতে পারবেন দিনে 2 ঘন্টা সময় থাকলে, বাড়িতে বসে পড়ে। যদি চান তাহলে এটা আমার পার্সোনাল টিমের নাম্বার 9650 634247। এই নাম্বারে যে কোনো দিন যে কোনো সময় ফোন করুন। মানে ইচ্ছে থাকলে এখনই ফোন করবেন যখন আপনি ভিডিওটা দেখছেন, কারণ জীবনে কিছু কাজ করে ফেলতে হয় ওই টাইমে। রাত 1টা হলে রাত 1টাতেই ফোন করবেন। আমার টিম জেগে থাকে, আমার টিম ডেডিকেটেড। আপনি ডেডিকেটেড কিনা সেটা দেখতে হবে। 9650 634247 এই নাম্বারে ফোন করে প্রেস করবেন। আপনার যা কিছু আরো জানার আছে এই পরীক্ষা সংক্রান্ত, আমাদের কোর্স সংক্রান্ত ফোনে জেনে নেবেন, তারপর আপনি ভর্তি হবেন। বাট আগে ফোন করে নিন, জেনে নিন। এবং 10 থেকে 15 বছর পর আমাদের দেশের আজকে যা যা ফল্ট লাইন আছে সেইগুলো যেন ঠিক হয়ে যায়, সেটা আপনার দায়িত্ব, সেটা তোমার দায়িত্ব। আশা করি সিজেপি প্রোটেস্ট, ছাত্র আন্দোলন, জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল, সরকারের ফল্ট, সরকারের কি কি করা উচিত, সিজেপির ফল্ট, সিজেপির কি কি করা উচিত, আপনার কি কি করা উচিত, পুরোটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।